নমস্কার, খবর শুনছেন সংবাদ সফর ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মায়াপুরের সমাবেশে হরে কৃষ্ণ ধরি শোনালেন শাহ, শোনালেন মোদির বার্তা, পাশাপাশি নিয়ে এলেন মতুয়া সমাজের প্রসঙ্গ। কিছু পুলিশ তো নোংরামি যুক্ত। বোলপুরের আইসি কাণ্ডের পর ফের সরব কেষ্ট, এবার কয়লা পাচার নিয়ে। ফ্রান্সের পর ইউরোপের আরও দুই দেশের প্রধানের সঙ্গে দিল্লিতে বৈঠক মোদির, বললেন সুবর্ণ যুগ এনে দেবে মুক্ত বাণিজ্য চুক্তি। অভিষেকের চ্যাট ফাঁসে নড়ে বসল নির্বাচন কমিশনার, রোল অবজারভার মুরুগানের ব্যাখ্যা তলব। কিভাবে সরকার চলবে, 180 দিনের নকশা তৈরি তারেকের। হাসিনাদের অপরাধের বিচার কোন পথে, উত্তর আইনমন্ত্রীর। জমি জটে হুমায়ুন পত্নী, শোকজ চিঠি ধরালো ভূমি ও ভূমি সংস্কার দফতর, ফের চক্রান্ত বলে গর্জালেন বিধায়ক। মার্চে পশ্চিমবঙ্গের 5টি সহ 10 রাজ্যের মোট 37 রাজ্যসভা আসনে নির্বাচন, ভোটে নির্ঘণ্ট ঘোষণা করে দিল কমিশন। ভয়াবহ ঘটনা ভাঙড়ে, কেমিক্যাল ভর্তি ড্রামে বিরাট বিস্ফোরণ, ক্ষতবিক্ষত একাধিক। ভুয়ো ই-চালান পাঠিয়ে হাজার হাজার টাকা লুটপাট, হরিয়ানার এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ভাগলপুরে অস্ত্র কারখানায় হানা, কলকাতা পুলিশের এসটিএফের যৌথ তল্লাশিতে কি আগ্নেয়াস্ত্র উদ্ধার। বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ অঞ্চল, রাজ্যে কমছে শীতের অনুভূতি, কবে থেকে বাড়বে তাপমাত্রা। গোবিন্দভোগ সহ 3 ধরনের চালকে আন্তর্জাতিক স্বীকৃতি দিল রাষ্ট্রপুঞ্জ, সম্মানিত পশ্চিমাঞ্চলের রাজ্যের প্রকল্প, উচ্ছ্বসিত মমতা। বাড়ি লুট করে ট্রেনে পালানোর চেষ্টা, বিহারের 3 দুষ্কৃতীকে পাঁশকুড়ায় পাকড়াও করল রেল পুলিশ, কি মিলল। সুপ্রিম কোর্টের রায় অমান্য করে ভোটারদের নাম বাদের নির্দেশ, অভিষেকের ফাঁস করা চ্যাট নিয়ে তরজায় কমিশন তৃণমূল। কলাবাগান থেকে প্রতিবন্ধী মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার, মুর্শিদাবাদের গ্রামে শোরগোল। শালিমার স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন, 3 নম্বর প্ল্যাটফর্ম আপাতত বন্ধ। ভোটের মুখে মিড ডে মিলে বাড়তি ডিম বা ফল দেওয়ার নির্দেশ, উঠছে প্রশ্ন। প্রকাশ্যে মাংস বিক্রি নিষিদ্ধ বিহারে, ক্ষোভ প্রকাশ মমতার। 2 দিন 2 লজ্জা 2 ক্ষমা, দিল্লির এআই সম্মেলনে নেট বিপর্যয়ের পর চীনের রোবট, আমাদের রোবট কেলেঙ্কারি। দিল্লি এসইউভি কাণ্ড, আমাদের কোনো দোষ নেই, বাইক চালকেরই দোষ, ধাক্কা মারার পর দাবি অভিযুক্ত নাবালকের বোনের। আমি মারা গেলে ওর কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম, সেই জন্য মেরে ফেলেছি, স্ত্রীকে খুন করে দাবি ইসরোর প্রাক্তন কর্মীর। কবে দেশে ফিরবো তা বলতে পারছি না, বোম্বে হাইকোর্টে জানালেন পলাতক শিল্পপতি বিজয় মাল্য। নির্দিষ্ট বয়স পর্যন্ত সমাজ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ হচ্ছে ভারতেও, অস্ট্রেলিয়া ফ্রান্সের পথে হাঁটার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় তথ্যমন্ত্রী। প্রেম দিবসে চমক দিতে লং ড্রাইভে যান, 2 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গাড়িতেই খুন, ডাকাতি বলে চালানোর চেষ্টা সিইএর। ওসব ভুলে যান, যা হওয়ার হয়ে গিয়েছে। ইন্দোরে এমএ তরুণীকে খুন করে ধর্ষণে অভিযুক্ত যুবক বললেন হাসতে হাসতেই, জেলেও স্মোকিং জোন থাকা উচিত। তিহারে 11 দিন কাটিয়ে আজব আবদার রাজ্যপাল যাদবের। মৃত ভোটারকে ক্লিন চিট, মন্দির বাজারের এইআরওর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। মুখ্যমন্ত্রী ভয়ানক বিপদে পড়বেন, আইপ্যাক মামলা নিয়ে বিস্ফোরক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নয়, ভক্ত হিসেবে এসেছি, মায়াপুরে দাঁড়িয়ে হিন্দুত্বে শান দিলেন শাহ। শুভেন্দুর বিয়ে আমি দেব, ওর ভালো বুদ্ধি দরকার, বিরোধী দলনেতাকে নিয়ে মশকরা হুমায়ুনের। এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ সব শিরোনাম। এবার একে একে বিস্তারিতভাবে জেনে নেব প্রতিটি খবরের পেছনের পুরো ঘটনা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আগামী দিনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। বুধবার ঘণ্টা দেড়েকের মায়াপুর সফরে ভক্ত সমাবেশকে হরে কৃষ্ণ শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজের তরফ থেকে তো বটেই, শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও। একই সঙ্গে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাব নয়, ইসকনের সদর দফতরে তিনি এসেছেন চৈতন্য মহাপ্রভুর অন্যান্য ভক্ত হিসাবে। ইসকনের শাহের কর্মসূচিতে ভক্ত সমাবেশে বিদেশি ভক্তদের জমায়েত ছিল চোখে পড়ার মতো। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর হিন্দি ভাষণ বিদেশিদের কাছে পুরোপুরি বোধগম্য ছিল না ঠিকই, কিন্তু শাহের হরে কৃষ্ণ ধ্বনিতে একাত্ম হলেন তারাও।
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের 152তম জন্মজয়ন্তীর কর্মসূচিতে বাঙালি ভক্তদের পাশে বসে ইউরোপ ও আমেরিকার নানা প্রান্ত থেকে আসা ভক্তেরা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ শুনলেন। কেউ এসেছেন পর্যটক হিসাবে, কেউ আবার স্থায়ীভাবে নামহট্টে নাম লিখিয়েছেন। তাদের সিংহভাগই এখনও ভারতীয় ভাষা রপ্ত করে উঠতে পারেননি। তবু বুধবার সকাল থেকেই চন্দ্রোদয় মন্দিরের নিকটবর্তী সভাস্থলে বিদেশি ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কপালে রসকরি, পরনে ধুতি পাঞ্জাবি বা শাড়ি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কি আপনারা বুঝতে পারবেন? রাশিয়া থেকে আসা মধ্যবয়সী ভক্ত ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন। প্রতিটি শব্দের অর্থ হয়তো বুঝবো না, কিন্তু তার উপস্থিতি এবং ভারতের আধ্যাত্মিকতা নিয়ে তার যে দর্শন তা অনুভব করতে চাই। এক স্পেনীয় পর্যটকের কথায়, মায়াপুর শান্তির জায়গা, এখানে ভারতের একজন শক্তিশালী নেতা আসছেন শুনে কৌতূহল জেগেছে। ভক্তি এবং রাজনীতি যেখানে এক বিন্দুতে মেলে, সেই জায়গার পরিবেশ দেখতেই এসেছি। আবার পুলিশকে তোপ তৃণমূল নেতা অনুব্রতের মণ্ডলের এবার বিতর্কিত ফোনালাপ নয়, বরং প্রকাশ্যেই রাজ্য পুলিশের একাংশের সমালোচনায় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের কেষ্ট। তার অভিযোগ, জেলার কিছু পুলিশ খারাপ কাজে তোল্লাই দেয়। বুধবার বোলপুরে গীতাঞ্জলি উৎসবে হাজির হয়েছিলেন অনুব্রত। সেখান থেকে সম্প্রতি কয়লা পাচার রুখতে পুলিশের সদর্থক ভূমিকা নিয়ে তিনি মন্তব্য করেছেন। কেষ্টর দাবি, তিনি জেলার পুলিশ সুপার আমনদীপকে খবর দিয়েছিলেন, তারপরেই পুলিশ রাস্তায় রাস্তায় নাকা তল্লাশি চালিয়ে পাচার আটকাচ্ছে। তার কথায়, আমি এসপিকে বলার পর নাকা চেকিং করছে। ঝাড়খণ্ড থেকে রামপুরহাট, মোহাম্মদ বাজার, সিউড়ি হয়ে রাজ্যে ঢুকছে। পুলিশের কাজে গ্রামবাসীদের করতে হয়েছে। সব পুলিশ খারাপ নয়, আবার কিছু পুলিশ তো নোংরামিতে যুক্তই। ভালো পুলিশ, খারাপ পুলিশ এর পার্থক্য বোঝাতে অনুব্রত এও বলেন, সব পুলিশ তো সমান হয় না, ঠিক যেমন হাতের 5টি আঙুল সমান হয় না। পুলিশের সকলেও এক নয়। গত বছর মে মাসে বোলপুর থানার তৎকালীন ওসি লিটন হালদারের ফোনে কুকথা বলার অভিযোগ ওঠে কেষ্টর বিরুদ্ধে। তা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল হয়। ভাইরাল অডিও ক্লিপ কাণ্ড নিয়ে শেষমেশ নিঃশর্তে ক্ষমা চান অনুব্রত। আবার এও দাবি করেন, ওই কণ্ঠস্বর তার নয়, এসব এআই এর কারসাজি। সেবার চিঠিতে লিখেছিলেন, সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে একবার কেন 100 বার ক্ষমা চাইতে পারি। আসলে আমি নানা রকম ওষুধ খাই। দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়। সত্যি আমি দুঃখিত। দিল্লিতে কৃত্রিম মেধা সম্মেলনের ফাঁকে স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজ এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেট্টেরি অর্পোর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের বড় অংশ জুড়ে যে ভারত ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কথা হয়েছে তা এক প্রকার স্পষ্ট। বৈঠকের পরেই প্রধানমন্ত্রী জানান, ভারতের সঙ্গে ইউরোপের সম্পর্কে সুবর্ণ যুগের সূচনা করবে এই চুক্তি। মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গেও বৈঠক করেন মোদী। স্পেনের প্রেসিডেন্ট সানচেজের সঙ্গে বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানিয়েছেন, দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তা, প্রতিরক্ষা এবং প্রযুক্তি নিয়েও আলোচনা হয়েছে। এক্স অ্যাকাউন্টে পোস্ট করে মোদী লেখেন, আমরা দুই দেশ 2026 সালকে ভারত স্পেন সংস্কৃতি, পর্যটন এবং কৃত্রিম মেধার বছর হিসেবে চিহ্নিত করেছি। এর ফলে দুই দেশের মানুষের মধ্যে যোগ আরও বাড়বে। কিছু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও ভারতে আসছেন, দেখে খুব আনন্দিত। এর ফলেও দুই দেশের মানুষের মধ্যে সংযোগ বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী আরও লেখেন, এই ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্পেনের সঙ্গে আমাদের অর্থনৈতিক অংশীদারি ইতিবাচক প্রভাব ফেলবে, আমাদের দেশের মানুষের সামনে নতুন সুযোগ তুলে ধরবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসল জাতীয় নির্বাচন কমিশনও। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়ে কমিশন এসআইআর এর কাজ করাচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন তৃণমূলের শীর্ষ নেতা। প্রমাণস্বরূপ, কমিশনে নিযুক্ত দক্ষিণ 24 পরগনা এবং দক্ষিণ কলকাতার রোল অবজারভার সি মুরুগানের হোয়াটসঅ্যাপ চ্যাট সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই পরিপ্রেক্ষিতে রোল অবজারভার মুরুগানের ব্যাখ্যা চাইল নির্বাচন কমিশন। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাজ মাধ্যমে এই অনিয়মের অভিযোগে সরব হওয়ার পাশাপাশি হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই অভিযোগের ভিত্তিতেই এই রোল অবজারভারকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে তলব করা হয়েছে বলেও কমিশন সূত্রে খবর। এ প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, যা অভিযোগ এসেছে তার ভিত্তিতে আমি ব্যাখ্যা চাইব।
কিভাবে সরকার চলবে 180 দিনের নকশা তৈরি তারেকের। হাসিনাদের অপরাধের বিচার কোন পথে? বাংলাদেশের সরকার পরিচালনা নিয়ে 180 দিনের নকশা তৈরি করে রেখেছে বিএনপি। আর কিছুদিনের মধ্যেই তা প্রকাশ্যে আনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহিদ উর রহমান বুধবার কথা জানিয়েছেন। তারেক এবং তার মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার ঢাকায় শপথ গ্রহণ করেছেন। তারপর বুধবার বিকেলেই মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়। মন্ত্রীদের পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টারাও সেখানে ছিলেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান সংক্রান্ত যে সমস্ত মামলার বিচার চলছে তা নিয়ে বার্তা দিয়েছেন তারেকের নতুন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। 180 দিনের কি পরিকল্পনা? জাহিদ বলেছেন, প্রাথমিকভাবে 180 দিনের জন্য বিএনপির একটা পরিকল্পনা রয়েছে। আগে থেকেই তা তৈরি করা ছিল। সেটা আর একটু পরিমার্জন করে জনগণের সামনে দ্রুতই তুলে ধরা হবে। এর থেকে জনগণ বুঝতে পারবে তাৎক্ষণিকভাবে সরকার কি করতে চলেছে। তবে এই পরিকল্পনাকে স্বল্প মেয়াদী বলে উল্লেখ করেছেন জাহেদ। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা এখনই জনগণের সামনে আনা হচ্ছে না। জমিজটে হুমায়ুন পত্নীর শোকজ চিঠি ধরালো ভূমি ও ভূমি সংস্কার দফতর। নালা বুঝিয়ে অবৈধভাবে বহুতল নির্মাণের অভিযোগ উঠল ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের স্ত্রীর বিরুদ্ধে। শোকজ নোটিশ পাঠালো রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতর। যদিও তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়কের অভিযোগ, নানা চক্রান্তের মাঝে এটাও একটি। এইভাবে শাসক দল তথা রাজ্য সরকার তাকে এবং তার পরিবারকে হেনস্থার চেষ্টা করছে। হুমায়ুনের স্ত্রী আনোয়ারা খাতুনের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি জমি জবরদখল করে একটি নির্মাণ তৈরি করেছেন। প্রশাসন সূত্রে খবর, মুর্শিদাবাদের শক্তিপুর ব্লকের সোমপুকুরিয়া মৌজার 4402, 4403 ও 4404 দাগের একটি জমি 2003 সালে আনোয়ারা স্থানীয় ঠাকুর পরিবারের 4 সদস্যের কাছ থেকে কেনেন। প্রথম থেকে জমিটি নদীপথের নালা হিসেবে রেকর্ডভুক্ত ছিল। সেখানে 2004 সালে প্রথম নির্মাণ কাজ শুরু করে হুমায়ুনের পরিবার। 2010 সালে একটি 3তলা বাড়ি তৈরি হয়। এমন ভূমি ও ভূমি সংস্কার দফতরের অভিযোগ, সরকারের নিয়ম অগ্রাহ্য করে নালা বুঝিয়ে বাড়ি তৈরি করেছেন হুমায়ুন পত্নী। সেজন্য তাকে আইনি চিঠি ধরানো হচ্ছে। কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, জবাব দিতে হবে আনোয়ারকে। অন্যদিকে হুমায়ুনের পরিবারের দাবি, এতদিন পরে হঠাৎ কেন ওই বাড়ি বেআইনি মনে হলো? রাজ্য সরকারের বিরুদ্ধে পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ করেছেন হুমায়ুন। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 5 জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী 2রা এপ্রিল। কাছাকাছি সময় খালি হচ্ছে 10টি রাজ্যের মোট 37টি আসন। এই পরিস্থিতিতে ওই আসনগুলিতে ভোটের নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। আগামী 16ই মার্চ পশ্চিমবঙ্গের ওই 5 আসন সহ দেশের মোট 37টি রাজ্যসভার আসনে ভোট হবে। নির্বাচনের দিনই বিকেল 5টায় ভোট গণনা হবে। রাজ্যসভার ভোট নিয়ে বুধবার সকালে একটি বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 26শে ফেব্রুয়ারি রাজ্যসভার 37টি আসনে নির্বাচনের জন্য ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী 5ই মার্চ। মনোনয়নপত্র যাচাই করা হবে 6ই মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 9ই মার্চ। তবে একটি আসনের জন্য একজনই মনোনয়ন জমা দিলে নির্বাচনের প্রয়োজন পড়বে না। ইতিমধ্যেই জনসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া মৌসম বেনচিন্নুর। মৌসম ছাড়া তৃণমূলের 3 রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সির মেয়াদ শেষ হচ্ছে আগামী 2রা এপ্রিল। একই দিনে রাজ্যসভার সাংসদ হিসাবে 6 বছরের মেয়াদ শেষ করবেন সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই 5 আসনে নির্বাচন হবে 16ই মার্চ। বিধানসভায় এখনকার বিধায়ক সংখ্যার নিরিখে 5 আসনের মধ্যে 4টিতে তৃণমূলের জয়ী হওয়ার কথা। বিধানসভার বর্তমান সমীকরণ অনুযায়ী একটি আসনে জয়ী হওয়ার কথা বিজেপির। তবে 5-এর বেশি প্রার্থী দাঁড়ালে ভোটাভুটির প্রয়োজন হবে। ভাঙড়ে কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ, 4 বালক আহত। রাস্তায় মেরামতির সময় কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা 4 বালক গুরুতর আহত। বিস্ফোরণে গুরুতর আহত 3 বালককে আনা হলো বাঙ্গুর হাসপাতালে। 3 জনের একজন 95%, আর একজনের 55% বার্ন ইনজুরি। আহতদের অবস্থা যথেষ্ট গুরুতর। তাদের ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে MR বাঙ্গুর হাসপাতালে। এর মধ্যে একজনের 95% পড়ে গিয়েছে। জানা গিয়েছে ওই এলাকায় যখন পিচের রাস্তার কাজ চলছিল সেখানে পাশে কেমিক্যালের ড্রাম বসানো ছিল। সেই একটি ড্রামেই কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটনা ঘটে এবং সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ওই 4 জন বালক। তাদের গায়ে গিয়ে ওই জ্বলন্ত রাসায়নিক গিয়ে পড়ে। এরপরেই ওই 4 জন অগ্নিদগ্ধ হয়। এই গোটা ঘটনা কিভাবে ঘটলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।
বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিকে একটি নিম্নচাপ শক্তি বৃদ্ধি করছে, যার প্রভাবে বাংলায় উত্তরে হাওয়া কমে শীতের আমেজ বিদায় নিতে শুরু করেছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে রাজ্যে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং দিনের বেলা গরম অনুভূত হবে। যদিও এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব বাংলায় না পড়ে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া ও তাপমাত্রার বিস্তারিত। তাপমাত্রা বৃদ্ধি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার 18 ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। কলকাতার পারদ 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে। শীতের বিদায়। দিনের বেলা শীতের অনুভূতি সম্পূর্ণ কমে যাবে, তবে সকাল ও রাতে হালকা শীতের আমেজ বজায় থাকবে। নিম্নচাপের প্রভাব। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হলেও এর কারণে রাজ্যে ভারী বৃষ্টি বা ঝড়ের কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেইও। চলতি সপ্তাহে রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রার পারদ দ্রুত চড়বে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় গোবিন্দভোগ, তুলাই পাঞ্জি ও কনকচুর এই 3 সুগন্ধি চালকে খাদ্য ও সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দিল রাষ্ট্রপুঞ্জের সংস্থা। পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে রাজ্য সরকারের মাটির সৃষ্টি প্রকল্পও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছ্বাস প্রকাশ করেছে। এই বিশেষ স্বীকৃতির মূল বিষয়গুলি হল স্বীকৃত চালের ধরন, গোবিন্দভোগ, তুলাই পাঞ্জি এবং কনকচুর। স্বীকৃতিদাতা সংস্থা রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থা। মাটির সৃষ্টি প্রকল্প। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অনাবাদি জমিকে কৃষি ও অসংগঠিত কাজের উপযোগী করে তোলা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে, যা লক্ষ লক্ষ গ্রামীণ পরিবারের আয় বাড়িয়েছে। মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় এই গৌরব গ্রাম বাংলার মানুষ এবং কৃষকদের উৎসর্গ করেছেন। এই অর্জন আন্তর্জাতিক দরবারে বাংলার কৃষি ও সংস্কৃতির পরিচিত আরও বৃদ্ধি করল। কলাবাগান থেকে প্রতিবন্ধী মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার। মুর্শিদাবাদের গ্রামে শোরগোল। কলাবাগান থেকে প্রতিবন্ধী মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার। বুধবার ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায়। খুন না আত্মহত্যা সে নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছয়নি পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে তারা। পুলিশ সূত্রে খবর, মৃতার বয়স আনুমানিক 40 বছর। শারীরিকভাবে প্রতিবন্ধী এই মহিলা মঙ্গলবার সন্ধ্যা 7টা নাগাদ এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। বাড়ি থেকে ফিরে ওই আত্মীয়ের বাড়ির দূরত্ব কম, কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও মেয়ে বাড়ি ফিরছে না দেখে দুশ্চিন্তায় পড়ে যায় পরিবারের সদস্যরা। খোঁজ খবর শুরু হয়। রাতে এলাকা তন্ন করে খোঁজার পর গ্রাম সংলগ্ন একটি কলাবাগানে যুবতীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি, উদ্ধারের সময় দেহটি অর্ধনগ্ন অবস্থায় ছিল। খবর পেয়ে রাতেই হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে পরিবারের দাবি যুবতীকে খুন করা হয়েছে। স্বাভাবিকভাবেই অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে। গ্রামবাসীদের দাবি, দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রকাশ্যে মাংস বিক্রি নিষিদ্ধ বিহারে। ক্ষোভ প্রকাশ মমতার। ভারতের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বিহার রাজ্যে এবার প্রকাশ্যে মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সেখানকার ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। মঙ্গলবার বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা এই নিষেধাজ্ঞা জারি করে বলেন, বিহারে যত্রতত্র প্রকাশ্যে মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি হতে চলেছে। তবে নতুন নিয়মে লাইসেন্সপ্রাপ্ত দোকানিরা এই মাংস বিক্রি করতে পারবেন। বিহারে যেখানে যেখানে গবাদি পশুর মাংস কেটে বিক্রির হ্রাস টানতে এই নিষেধাজ্ঞা জারি করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যটিতে ক্ষমতায় রয়েছে নীতিশ কুমারের এনডিএ সরকার। উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার জানিয়েছেন, নতুন নিয়ম চালু হলে শুধু লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীরা মাংস বিক্রি করতে পারবেন, তবে আর কাউকে বিহারে প্রকাশ্যে রাস্তার পাশে মাংস বিক্রি করতে দেওয়া হবে না। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে কবে থেকে এই আদেশ কার্যকর হবে সে বিষয়ে গতকাল কিছু বলা হয়নি। এদিকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিহার সরকারের নির্দেশের প্রতিবাদ করে বলেছেন, তবে কি শপিং মলে মাংস বিক্রি হবে? আমাদের মাংসের চাষিরা তো রাস্তায় বসেন, পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসে বিক্রি করেন। তাই আজ যদি বলা হয় বাংলায় মাছ বিক্রি বন্ধ, মাংস বিক্রি, ডিম বিক্রি বন্ধ, কারণ আজ বিজেপি অন্ধ।
পর্যন্ত ক্ষমায় চাইতে হলো গ্রেটার নয়ডার বিশ্ববিদ্যালয়কে। নয়াদিল্লির এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের নামে চালানোর অভিযোগ উঠেছিল গ্যালাগটিয়াস বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। বিতর্কের মাঝে সম্মেলনের আয়োজকেরা ওই বিশ্ববিদ্যালয়কে তাদের প্রজেক্ট সরিয়ে নিয়ে যেতে বলেন। তারপর বুধবার ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ নিয়ে আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে দিনের মধ্যে দুটি বড়সড় লজ্জার মুখে পড়তে হলো ভারতকে। নয়াদিল্লির ভারত মণ্ডপমে 5 দিনের এআই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এসেছেন দেশি বিদেশি বহু অতিথি। বুধবার ছিল তার তৃতীয় দিন, কিন্তু প্রথম দিনে আয়োজকদের মুখ পুড়েছে। আয়োজনের একাধিক ত্রুটির জন্য ক্ষমা চাইতে হয়েছে খোদ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। বুধবার গ্রেটার নয়ডার বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর বিতর্ক আরও বাড়ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিতর্কের দায় চাপিয়েছেন অধ্যাপক নেহা সিং এর উপরেই। দাবি, নেহা না জেনে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন। প্রতিষ্ঠানের তরফে চীনা পণ্যকে নিজেদের বলে চালানোর অভিপ্রায় ছিল না বলেও দাবি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে এআই সম্মেলনে যে রোবট কুকুর প্রদর্শন করা হয় তার পোশাকের নাম ওরিয়ান। অধ্যাপক নেহা মঙ্গলবার ডিডি নিউজকে জানান, বিশ্ববিদ্যালয় 350 কোটি টাকার প্রকল্পের অধীনে ওই রোবট তৈরি করেছে। এরপরে সমাজ মাধ্যমে বিতর্ক শুরু হয়। অনেকেই চীনে তৈরি রোবট ইউনিট্রি গো 2 এর ওরিয়ন এর মিল পান। বাণিজ্যিক কারণে ওই রোবট ব্যবহার করে চীন। অনলাইনেও কিনতে পাওয়া যায়। ভারতীয় মুদ্রার দাম 2,30,000 টাকা। কর্তৃপক্ষ বিবৃতিতে স্বীকার করে নিয়েছে পণ্যটি তাদের নিজস্ব নয়। তারা বলছে, আমাদের যে প্রতিনিধি প্যাভিলিয়নের দায়িত্বে ছিলেন তিনি ভালো করে বিষয়টি জানতেন না। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতিও তাকে দেওয়া হয়নি। তা সত্ত্বেও তিনি বলেছেন, পণ্যটির উৎস সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। ক্যামেরার সামনে কথা বলার উত্তেজনায় তিনি ভুল তথ্য উপস্থাপন করেছেন। এর নেপথ্যে প্রাতিষ্ঠানিক কোনো অভিপ্রায় ছিল না। আয়োজকদের নির্দেশে সম্মেলন ছেড়ে বেরিয়ে গেছে গ্যালাগটিয়াস।